Okay. So hello and welcome everyone. Welcome to Pratishtha Education and Training. আজকে আমরা নিয়ে চলে এসেছি রেলওয়ে গ্রুপ ডি বিজ্ঞানের প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের উপর আরেকটা ইম্পর্টেন্ট সেট, যেখান থেকে আমরা কিন্তু 2018 এবং 19 সালে বিজ্ঞান বিষয়ে আমাদের রেলওয়ে গ্রুপ ডিতে ঠিক কোন কোন ধরনের কোশ্চেন্স এসছে সেগুলোকে নিয়ে কিন্তু আমরা একটু আলোচনা করব। তো চলো দেরি না করে স্টার্ট করা যাক। আজকে আমাদের প্রথম প্রশ্ন, যেটা আরআরবি গ্রুপ ডি প্রিভিয়াস ইয়ারে আমরা দেখতে পেয়েছি, সেটা কি ভর বাই আয়তন মানে কি বা অর্থ কি, কাকে বলি আমরা ভর বাই আয়তন। আচ্ছা, ভর বাই আয়তন মানে যেটাকে বেসিক্যালি বলি আমরা মাস বাই, যেটাকে বেসিক্যালি বলা হয় কি, যেটাকে বেসিক্যালি বলা হয় মাস বাই ভলিউম। এটাকেই বেসিক্যালি আমরা কি বলি, এটাকেই বেসিক্যালি বলি হচ্ছে কি আমরা ভর বাই আয়তন। তাহলে ভর বাই আয়তন করলে কি পাওয়া যায়? ভর বাই আয়তন করলে আমার ঘনত্ব বা ডেনসিটি পাওয়া যায়, তাই তো। ভর বাই আয়তন করলে আমরা কাকে পাবো? ভর বাই আয়তন করলে যে রাশিটাকে পাওয়া যায় সেটা হচ্ছে আমাদের ডেনসিটি বা ঘনত্ব। তো এবারে তো এটার রাইট অ্যান্সার কি হলো? অপশন নাম্বার সি, ডেনসিটি বা ঘনত্ব। কিন্তু যদি আমাকে এক্সামে দেয় যে ভরবেগ মানে কি, বা আমাদের আপকামিং এক্সাম যেটা রেলওয়ে গ্রুপ ডি হতে চলেছে সেখানে তো এটাও বলতে পারে যে বল মানে কি, তাহলে ভরবেগ মানে কি? ভরবেগ মানে হচ্ছে কি ভর ইনটু বেগ। ভরবেগ মানে হলো ভর ইনটু বেগ, ওকে। আর যার মানে যেটাকে বেসিক্যালি আমরা কি বলি মাস ইনটু ভেলোসিটি বলে চলি, মাস ইনটু ভেলোসিটি। উল্টো দিকে এখানে আমরা নিতে পাচ্ছি নেক্সট যেটা, সেটা হচ্ছে গিয়ে বল। বল মানে কি? বল মানে যেটাকে বলা হয় ফোর্স, তাই তো। তাহলে ফোর্স মানে কি? ফোর্স মানে হচ্ছে গিয়ে ভর ইনটু ত্বরণ। ফোর্স মানে আমার কি ভর ইনটু ত্বরণ। তার মানে বলতে পারি এটাকে আমি মাস ইনটু অ্যাক্সিলারেশন, মাস ইনটু অ্যাক্সিলারেশন। তাহলে এগুলো করলে আমরা কি পাবো? পার্টিকুলার এই রাশি বা কোয়ান্টিটি গুলোকে কিন্তু আমরা পেয়ে থাকবো। তাহলে ভর বাই আয়তন বা মাস বাই ভলিউম করলে পার্টিকুলারলি যেই রাশিটাকে আমরা পাই সেটা হলো অপশন নাম্বার সি, ঘনত্ব অথবা ডেনসিটির পার্টটা। চলে আসছি আমরা আমাদের পরবর্তী প্রশ্ন, যেটা বলছে যখন একটি বস্তু একটি অভিন্ন গতির সঙ্গে চলন্ত হয় তার ত্বরণ কি হবে? যখন একটি বস্তু একটি অভিন্ন গতির সাথে চলন্ত হয় তখন তার ত্বরণ কি হতে হবে? আচ্ছা, শূন্য নাকি অভিন্ন নাকি ধনাত্মক নাকি ঋণাত্মক? আচ্ছা, প্রশ্ন আমায় কি চেয়েছে? প্রশ্ন বলেছে কি আমায় ত্বরণ কি হবে। আচ্ছা, ত্বরণ মানে কি? ত্বরণ মানে কি? ত্বরণ হচ্ছে বেসিক্যালি অ্যাক্সিলারেশন যেটাকে বলা হয়, তাই তো। বাট এটা তো ইংলিশ টার্মটাকে আমরা জাস্ট জানলাম। এবারে যদি আমাকে এখানে বলা হয় যে ত্বরণের অর্থটা কি, ত্বরণ মানে হলো যাকে আমরা বলি বেগ পরিবর্তনের হার। বেগ পরিবর্তনের হার, এটাকেই কি বলা হয়? এটাকেই কিন্তু আমার বলা হয়ে থাকে হলো কি ত্বরণের পার্টটা। তার মানে অন্তিম বেগ মাইনাস প্রারম্ভিক বেগ, বা যেটাকে বলি আমরা ফাইনাল ভেলোসিটি মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি। এই যে সাবট্রাকশন বা বিয়োগের যে প্রোডাক্ট বা ভ্যালু, সেটাকে যদি আমরা টাইম দিয়ে ডিভাইড করি তাহলেই আমরা কি পেয়ে যাব? ত্বরণটাকে পেয়ে যাব। তাহলে ত্বরণ মানে হলো বেগ পরিবর্তনের হার। দ্যাট মিনস ফাইনাল ভেলোসিটি বা অন্তিম বেগ মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি বা প্রারম্ভিক বেগ, এই ভ্যালুটাকে টাইম দিয়ে ডিভাইড করলে কি পাওয়া যায়? আমার ত্বরণ বা অ্যাক্সেলারেশনটাকে পাওয়া যায়। এবারে বলছি আমাকে কি, প্রশ্নের বিষয়বস্তু কি বলছে? যখন একটি বস্তু একটি অভিন্ন গতির সঙ্গে চলন্ত হয়। আচ্ছা, ধরো আমি একটা 5 মিটার পার সেকেন্ড গতিবেগ নিয়ে চলছিলাম, তারপর 5 সেকেন্ডে আমি আমার ভেলোসিটি বা গতিবেগটাকে বাড়িয়ে করলাম 10 মিটার পার সেকেন্ড। তাহলে এখানে একটা প্রারম্ভিক বেগ বর্তমান, অন্তিম বেগ বর্তমান, এবং কত সেকেন্ডে বাড়ালাম সেটাও আমার বর্তমান। তাহলে ত্বরণও বর্তমান থাকবে আমার। বাট এখানে প্রশ্ন কি বলেছে? বেগটা কিন্তু আমার বা গতিবেগটা কিন্তু আমার কি হবে? অভিন্ন হবে। অর্থাৎ প্রারম্ভিক বেগ যদি হয় আমার 5 মিটার পার সেকেন্ড, অন্তিম বেগও আমার কি হবে? 5 মিটার পার সেকেন্ড। মানে এখানে প্রারম্ভিক আর অন্তিমের কিন্তু কোনো রকম ব্যাপারকেই আমরা দেখতে পারবো না, কারণ গাড়িটা মানে এই বস্তুটা কিন্তু একটা অভিন্ন গতি নিয়ে চলছে। মানে তার গতিবেগটা হচ্ছে সেম, বেগের কিন্তু কোনো রকম পার্থক্যই এখানে আমার নেই, বেগের কিন্তু কোনো রকম পরিবর্তনই এখানে আমার নেই। তাহলে যেখানে আমার বেগের পরিবর্তন নেই সেখানে v মাইনাস ইউ এর ভ্যালুটা কি হয়ে যাবে? 0। আর কোনো কিছুকে 0 দিয়ে ডিভাইড করলে সেই হারটা বেরোবে আমার কি? 0। তার মানে কি হবে? যখন একটি বস্তু একটি অভিন্ন গতির সঙ্গে চলন্ত হবে তার ত্বরণটা কি হবে? তার ত্বরণ হবে আমার 0। অপশন নাম্বার এ এর পার্টটা, ওকে। তাহলে যখনই আমার অভিন্ন গতি তখনই আমরা কি ভাববো? বেগের পরিবর্তন নেই। আর বেগের পরিবর্তন নেই মানে সেটার ভ্যালু হচ্ছে 0। আর সেটাকে যদি টাইম দিয়ে ডিভাইড করা হয় তাহলে ভ্যালুটাকেও আমরা কি পেয়ে যাব? জাস্ট 0ই পেয়ে যাব, ওকে। তাহলে এটা হচ্ছে কি আমাদের অপশন নাম্বার, কোশ্চেন নাম্বার 2 এর পার্টটা। তাহলে অপশনটা আমার কি হচ্ছে? অপশন নাম্বার হয়ে যাচ্ছে আমাদের এ, 0 এর পার্টটা।
নেক্সট আমরা আসছি আমাদের প্রশ্ন নম্বর 3-এ চলে আসছি প্রত্যেকে। কি বলছে, সৌর প্যানেলে কোন ধাতুগুলো ব্যবহৃত হয়? সৌর প্যানেলে কোন ধাতুগুলো ব্যবহৃত হয়? কি বলছে, সোনা, রূপো, সিলিকন নাকি তামা? বেসিক্যালি সৌর প্যানেলের মধ্যে যেটাকে আমরা ইউজ করি সেটা হচ্ছে কি সেমিকন্ডাক্টর। কাকে ইউজ করা হয়? সেমি কন্ডাক্টরকে ইউজ করা হয়। কাকে ইউজ করা হবে? সেমিকন্ডাক্টরকে ইউজ করা হবে। ওকে, আচ্ছা, এবারে সেমিকন্ডাক্টর মানে কি? বাংলায় যেটাকে আমরা বলি অর্ধপরিবাহী। বাংলায় যেটাকে কি বলা হয়? বাংলায় যেটাকে বলা হয় আমার অর্ধপরিবাহী। এবারে বুঝো ব্যাপারটা, অর্ধপরিবাহী কারা? মানে তুমি এরকমও কিছু মেটাল বা ধাতু পাবে যারা কিন্তু তড়িৎ পরিবহনে সক্ষম নয়, অর্থাৎ তারা কিন্তু তার মধ্যে দিয়ে তড়িৎটাকে চলাফেরা করতে দেয় না। কিন্তু যখনই আমি এদের মধ্যে কিছু অশুদ্ধি মেশাই, যেরকম অশুদ্ধি হতে পারে আমার, নিয়ে নাও জার্মেনিয়াম নিয়ে নাও, আর্সেনিক নিয়ে নাও, আর্সেনিক নিয়ে নাও, তো এই ধরনের যখন কিছু অশুদ্ধি আমি মেশাবো, বোরন নিয়ে নাও, তো এই ধরনের কিছু অশুদ্ধি মেশানোর পর সেই মেটালগুলো কি হয়? তড়িৎ পরিবহনে কিন্তু আমার সক্ষম হয়ে থাকে। তাহলে যারা একা তড়িৎ পরিবহনে সক্ষম নয়, কিন্তু যখনই তার মধ্যে আমি কোন রকম ইমপিউরিটি বা অশুদ্ধিকে মেশাবো, তখন যদি তারা আমার তড়িৎ পরিবহনে সক্ষম হয়ে থাকে, তাহলে সেই ধরনের পরিবাহী বা কন্ডাক্টরকে আমরা কি বলে চলি? সেমিকন্ডাক্টর বলে চলি। সেমিকন্ডাক্টর কারা হয়? সেমিকন্ডাক্টরের উদাহরণ হচ্ছে কি আমার সিলিকন, জার্মেনিয়াম ইত্যাদি কিন্তু হয়ে থাকে। সিলিকন, তার সাথে হচ্ছে কি জার্মেনিয়াম, এগুলোকে কিন্তু আমরা দেখে থাকি। সিলিকন, জার্মেনিয়াম এগুলোকে কিন্তু প্রধানত আমার দেখতে পাওয়া যায়। এবারে দেখো, এই সিলিকন, জার্মেনিয়াম তাহলে এরা কি হলো? অর্ধপরিবাহী। তার মানে এরা কিন্তু একা আমার তড়িৎ পরিবহনে সক্ষম নয়, কিন্তু যখনই আমি এদের সাথে অ্যাড করব অশুদ্ধি বা ইমপিউরিটি, কি অ্যাড করব এদের সাথে? এদের সাথে যদি আমি যোগ করি অশুদ্ধি বা ইমপিউরিটি, তখন এরা কি হবে? তখন কিন্তু আমার এরা তড়িৎ পরিবহনে সক্ষম হয়ে যাবে। এবারে এই অশুদ্ধি বা ইমপিউরিটি আমার দু ধরনের হয়। একটা হচ্ছে গিয়ে পেন্টাভ্যালেন্ট, একটা হলো কি পেন্টাভ্যালেন্ট, চলো এখানে বেসিক্যালি যে জিনিসটাকে আমরা দেখতে পাই, একটা হচ্ছে কি পেন্টাভ্যালেন্টের পার্ট, পেন্টাভ্যালেন্ট, ওকে, আরেকটা দেখতে পাওয়া যায় ট্রাইভ্যালেন্ট। আরেকটা যেটা হচ্ছে সেটা হচ্ছে কি ট্রাইভ্যালেন্টের পার্ট। তো বেসিক্যালি এই দুটো রকম অশুদ্ধি কিন্তু দেখতে পাওয়া যায়। যেরকম পেন্টাভ্যালেন্টের ক্ষেত্রে তুমি ফসফরাস নাও, আর্সেনিক নাও, ট্রাইভ্যালেন্টের ক্ষেত্রে তুমি বোরন নিয়ে নাও। ওকে, সো তাহলে যখনই আমার এই পেন্টাভ্যালেন্ট অশুদ্ধিটাকে আমি সিলিকন, জার্মেনিয়ামের সাথে যোগ করি, তখন এরা মিলিত হয়ে আমার কি তৈরি করে? তখন এরা কিন্তু মিলিত হয়ে আমার তৈরি করে হলো এন টাইপ সেমিকন্ডাক্টর। এন টাইপ সেমিকন্ডাক্টর। আর যখন এই ট্রাইভ্যালেন্টটাকে আমরা সিলিকন, জার্মেনিয়াম নামক সেমিকন্ডাক্টরের সাথে যোগ করে দেই, তখন তারা তৈরি করে কাকে? তখন তারা তৈরি করে আমার পি টাইপ অফ সেমিকন্ডাক্টরটাকে। তাহলে সেমিকন্ডাক্টরও কিন্তু আবার দু ধরনের হয়, একটাকে বলা হয় এন টাইপ সেমিকন্ডাক্টর, আরেকটাকে বলা হয় কিন্তু আমার পি টাইপ সেমিকন্ডাক্টরের উদাহরণ। ওকে, সো তাহলে এদেরকে কিন্তু আমরা এরকম নাম দিয়ে থাকি, মানে সেমিকন্ডাক্টর, তারা হচ্ছে সিলিকন, জার্মেনিয়াম, এদের সাথে যোগ করা হয় অশুদ্ধি। অশুদ্ধি আমার দু ধরনের, পেন্টাভ্যালেন্ট এবং ট্রাইভ্যালেন্ট। পেন্টাভ্যালেন্টের ক্ষেত্রে কি হয়, মানে শেষ কক্ষে নাম্বার অফ ইলেকট্রন থাকে আমার 5। ট্রাইভ্যালেন্টে আমরা কি দেখি? শেষ কক্ষে নাম্বার অফ ইলেকট্রন থাকে কিন্তু আমার 3-এর পার্টটা। ওকে, আর এই পেন্টাভ্যালেন্ট অশুদ্ধিকে যদি তুমি সিলিকন বা জার্মেনিয়ামের সাথে মেশাও, তখন তৈরি হয় এন টাইপ সেমিকন্ডাক্টর। আর ট্রাইভ্যালেন্ট ইমপিউরিটিকে যখন তুমি সিলিকন, জার্মেনিয়ামের সাথে মেশাও, তখন তৈরি হয় আমার কি? পি টাইপ অফ সেমিকন্ডাক্টর। ওকে, এক্সামে অনেক সময় এক্সাম্পল থেকে জানতে চায়, যেরকম আমাদের পেন্টাভ্যালেন্টের বা পেন্টাভ্যালেন্ট ইমপিউরিটির এক্সাম্পল আমার কি? যেরকম ফসফরাস হতে পারে। ওকে, ফসফরাস, ফসফরাস, তার সাথে আরেকটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি আর্সেনিক। আর্সেনিকের সাথে আরেকটা আসতে পারে আমার বিসমাথ। তার মানে এগুলো হচ্ছে গিয়ে প্রত্যেকটা আমার কি? প্রত্যেকটা হলো কি পেন্টাভ্যালেন্ট ইমপিউরিটি। এরা আমার সিলিকন, জার্মেনিয়ামের সাথে যুক্ত হয়ে এন টাইপ অফ সেমিকন্ডাক্টর তৈরি করে। উল্টো দিকে তুমি নিয়ে নাও ট্রাইভ্যালেন্টের এক্সাম্পল নিতে পারো হচ্ছে গিয়ে, ধরে নাও বোরন হতে পারে, ইন্ডিয়াম হতে পারে, বোরন। ওকে, বোরনের সাথে হতে পারে ইন্ডিয়াম, বোরন এন্ড ইন্ডিয়াম। এরা হচ্ছে কি ট্রাইভ্যালেন্ট কম্পাউন্ড, মানে ট্রাইভ্যালেন্ট ইমপিউরিটি, যারা সিলিকন, জার্মেনিয়ামের সাথে যুক্ত হয়ে কি করে? পি টাইপ অফ সেমিকন্ডাক্টরকে কিন্তু আমরা তৈরি করে থাকি।
তো যাই হোক, এটা হলো গিয়ে সেমিকন্ডাক্টরের মোরলেস গল্পটা। তো সৌর প্যানেলে বা সোলার প্যানেলে আমরা কোন ধাতুগুলোর ব্যবহার দেখতে পাই, সেটা হচ্ছে কি সেমিকন্ডাক্টর গুলো। তাহলে এখানে একমাত্র সেমিকন্ডাক্টর কি, অপশন নাম্বার সি সিলিকন হয়ে যাবে এক্ষেত্রে কিন্তু আমাদের রাইট অ্যান্সার। ওকে, সো জাস্ট এই জিনিসগুলোকে একবার একটু প্রত্যেকে দেখে নিও। ওকে, যাচ্ছি তাহলে আমরা আমাদের পরবর্তী প্রশ্ন কোশ্চেন নাম্বার 4 চলে আসছি। কি বলছে, নিম্নের কোনটি রাসায়নিক পরিবর্তনের উদাহরণ নয়? মানে এখানে চারটে অপশনের মধ্যে কোনটা আমার রাসায়নিক পরিবর্তনের উদাহরণ হবে না? যদি আমরা নিই জলের জলীয় বাষ্পে রূপান্তর, বা দুধের দইয়ে রূপান্তর, বা লোহায় মরিচা পড়া, বা আমাদের দেহের খাদ্যের হজম, এই নিম্নলিখিত চারটের মধ্যে কোনটি আমার রাসায়নিক পরিবর্তনের উদাহরণ নয়? দেখো, রাসায়নিক পরিবর্তন মানে কি? রাসায়নিক পরিবর্তন মানে বলতে পারি এরা হলো এক ধরনের রাসায়নিক বিক্রিয়া। রাসায়নিক পরিবর্তন মানে কি? রাসায়নিক পরিবর্তন মানে হলো এক ধরনের রাসায়নিক বিক্রিয়া, অর্থাৎ যেটাকে আমরা বলি হলো কেমিক্যাল রিয়াকশন। কেমিক্যাল রিয়াকশন বলা হয় আমার যেটাকে। ওকে, কি বলা হয় সেটাকে? কেমিক্যাল রিয়াকশন বলে চলি যেটাকে। এবার কেমিক্যাল রিয়াকশন মানে কি? কেমিক্যাল রিয়াকশন মানে হলো যেখানে বেসিক্যালি তোমার থাকে হচ্ছে কি রিয়াক্ট্যান্ট। রিয়াক্ট্যান্ট মানে কি? রিয়াক্ট্যান্ট মানে বাংলায় যেটাকে আমরা বলি হলো কি বিক্রিয়ক। আর এই বিক্রিয়ক গুলো যখন একে অপরের সাথে আমার বিক্রিয়া করে, বা এই রিয়াক্ট্যান্ট গুলো যখন একে অপরের সাথে রিয়াকশন করে, আফটার রিয়াকশন তারা তৈরি করে কাকে? তারা তৈরি করে হচ্ছে কি রিয়াক্টিভ ম্যাটেরিয়ালটাকে। মানে বাংলায় যেটাকে আমরা বলি হচ্ছে গিয়ে বিক্রিয়াজাত পদার্থ। কি বলা হয় সেটাকে? সেটাকে বলা হয় আমার কিন্তু বিক্রিয়াজাত পদার্থ। ওকে, সো তাহলে বিক্রিয়ক একে অপরের সাথে বিক্রিয়া করে বিক্রিয়াজাত পদার্থকে তৈরি করে। তার মানে এটা ডিফারেন্ট, এটাও হচ্ছে কি ফার্দার আমার একটা ডিফারেন্ট চেঞ্জ। তাহলে এই টাইপের রিয়াকশনটাকে আমরা কি বলি? রাসায়নিক বিক্রিয়া বা কেমিক্যাল রিয়াকশন বলে চলি। ওকে, আচ্ছা, তো এখানে বলছে দেখো দুধের দইয়ে রূপান্তর, কেমিক্যাল রিয়াকশন, লোহায় মরিচা পড়া, কেমিক্যাল রিয়াকশন, আমাদের দেহের খাদ্যের হজম, অবশ্যই কেমিক্যাল রিয়াকশন। বাট জলের জলীয় বাষ্পে রূপান্তর এটা কিন্তু কোনো রাসায়নিক পরিবর্তন নয়, এটা হচ্ছে আমার একটা ফিজিক্যাল চেঞ্জের এক্সাম্পল। এটা আমার কি? এটা কিন্তু আমার ফিজিক্যাল চেঞ্জ অথবা ভৌত পরিবর্তনের উদাহরণ। কারণ কথাটার অর্থটা বোঝার চেষ্টা করো, জল যে আমার জলীয় বাষ্পে পরিণত হচ্ছে না, এবার এই জলীয় বাষ্পটার মধ্যেও কিন্তু তরল জলের মতন বা H2O এর মতন আণবিক গঠনটা আমার বর্তমান। মানে জল জলীয় বাষ্পে চেঞ্জ হলো, জল হচ্ছে আমার লিকুইড, জলীয় বাষ্প হচ্ছে আমার গ্যাসিয়াস স্টেট। তার মানে জলটা যখন জলীয় বাষ্পে পরিণত হচ্ছে, তখন এই গ্যাসিয়াস স্টেট বা জলীয় বাষ্পের মধ্যেও কিন্তু জল বা H2O যেটা তরল অবস্থায় ছিল তার মতন দেখতে আণবিক গঠনটা কিন্তু আমার বিদ্যমান হয়ে থাকে। ওকে, সো তার ফলে কি হয়? এটা কিন্তু আমার একটা ভৌত পরিবর্তন হয়। তার মানে তরল পদার্থ যে আণবিক গঠনটা ছিল, আমার গ্যাসীয় পদার্থ সেই আণবিক গঠনটা বিদ্যমান থাকবে। তার মানে কি প্রোডাক্ট আমার চেঞ্জ হলো। এই যে আমার রিয়াক্ট্যান্ট বা বিক্রিয়ক একে অপরের সাথে বিক্রিয়া করে যে বিক্রিয়াজাত পদার্থ বা প্রোডাক্টটাকে আমার তৈরি করলো, সো রিয়াক্ট্যান্ট আর প্রোডাক্টটি আমার ডিফারেন্ট বা আলাদা হলো? হলো না, একই হলো। তাহলে একই যখন হবে তাহলে সেটা কোন ধরনের উদাহরণ হবে বা কোন ধরনের পরিবর্তন হবে? তাহলে সেটাকে আমরা কি বলবো? ফিজিক্যাল চেঞ্জ বা ভৌত পরিবর্তন বলে চলবো। তাহলে কোশ্চেন নাম্বার 4 রাইট অ্যান্সার কি হবে? অপশন নাম্বার এ, জলের জলীয় বাষ্পে রূপান্তরটা কিন্তু আমার রাসায়নিক পরিবর্তনের উদাহরণ নয়, এটা কিন্তু আমার একটি ভৌত পরিবর্তনের উদাহরণ। আচ্ছা, কোশ্চেন নাম্বার 5 চলে আসছি আমরা প্রত্যেকে। কি বলছে? রক্তনালীর লাল যোগ কলা কোনটি? কি বলছে আমার? রক্তনালীর লাল যোগ কলা কোনটি? দেখো এখানে রক্তনালী মানে কি? রক্তনালী মানে হচ্ছে কি ব্লাড ভেসেল যেটাকে বলা হয়, তাই তো? এবারে ব্লাড ভেসেল গুলোকে কিন্তু আমরা আবার তিনটে পার্টে ডিভাইড করি। শুধু কিন্তু আমরা এখানে অ্যান্সার গুলোকে করতে আসিনি, আমরা কিন্তু পুরো কোশ্চেনটাকেই কাটাছেড়া করতে হবে। তাহলে রক্তনালী হচ্ছে আমার 3 প্রকারের হয়। কি কি স্যার? নাম্বার 1 হচ্ছে কি বাংলায় যাকে বলা হয় শিরা, দ্যাট মিন্স ইংলিশে যেটাকে আমরা বলি ভেইন। আচ্ছা, এই ভেইন কি করে? ভেইন হচ্ছে কি অবিশুদ্ধ রক্তকে পরিবহন করতে হেল্প করে, দ্যাট মিন্স যেটাকে বলা হয় CO2 যুক্ত রক্তকে পরিবহন করতে সাহায্য করে আমার কে? সেটা হচ্ছে কি শিরা অথবা ভেইনটা। ওকে, তাহলে আমাদের দেহে যতগুলো শিরা বা ভেইন বর্তমান তারা কি করবে? কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তকে কিন্তু পরিবহন করতে হেল্প করবে। এক্সেপশন কি বা ব্যতিক্রম কি বলতে পারি এটার? যদি বলা হয় আমাকে এটার ব্যতিক্রম উদাহরণ দিন, তাহলে এই ব্যতিক্রমের উদাহরণটা বলো প্রত্যেকে।
এই ব্যতিক্রমের উদাহরণটা বলো। ব্যতিক্রম হচ্ছে কি আমার ফুসফুসীয় শিরা বা যেটাকে আমরা বলি পালমোনারি ভেইন, যেটাকে বলি আমরা পালমোনারি ভেইন। পালমোনারি ভেইন হচ্ছে কি একমাত্র ভেইনের উদাহরণ, ভালো করে বুঝবো। পালমোনারি ভেইন হলো কি একমাত্র ভেইনের উদাহরণ যে কিন্তু অক্সিজেন যুক্ত রক্তকে পরিবহন করতে সহায়তা করে। আর যদি বলা হয় আমাকে যে সব থেকে বড় শিরার নাম কি, সব থেকে বড় শিরার নাম হচ্ছে কি মহাশিরা, যাকে বলা হয় ভেনা ক্যাভা। যারা বা দুটো অংশ হয়, ঊর্ধ্ব মহাশিরা নিম্ন মহাশিরা, সুপিরিয়র ভেনা ক্যাভা এন্ড ইনফেরিয়র ভেনা ক্যাভা। আচ্ছা, দ্বিতীয় টাইপের রক্তনালীর উদাহরণ কি, যাকে আমরা বাংলায় বলি ধমনী, আর ইংলিশে যেটাকে বলা হয় আমার কি, এটাকে বলা হয় কিন্তু আর্টারি। তাহলে আর্টারি কি করবে? আর্টারি হচ্ছে কি বিশুদ্ধ রক্ত পরিবহন করবে। দ্যাট মিনস অক্সিজেন যুক্ত রক্তকে পরিবহন করার দায়িত্ব কার? সেটা কিন্তু আর্টারি অথবা ধমনীর। এবারে বলো, তো আমাদের দেহে এরকম একটা ধমনীকে আমরা দেখতে পারবো যেখানে কিন্তু আবার অক্সিজেন যুক্ত রক্ত পরিবাহিত হয় না, কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত পরিবাহিত হয়। ব্যতিক্রম কি? ব্যতিক্রম হচ্ছে কি পালমোনারি আর্টারি বা ফুসফুসীয় ধমনী যেটাকে বলা হয়ে থাকে। তাহলে আমার আর্টারি হওয়া সত্ত্বেও কিন্তু কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তকে পরিবহন করতে হেল্প করে থাকে। আর আমাদের দেহের সব থেকে বড় ধমনীর উদাহরণ কি, সেটাকে বলা হয় অ্যাওর্টা বা মহাধমনী, AORTA, অ্যাওর্টা বা মহাধমনী। আর 3 নম্বরে যে আমার রক্তনালীটাকে আমরা দেখতে পাই তার নাম কি? তার নাম হচ্ছে কি রক্তজালক বা ব্লাড ক্যাপিলারিজ, যেটাকে আমার বলা হয়ে থাকে। ওকে, দ্যাট মিনস আর্টারি এবং ভেইনের সংযোগস্থলের জায়গাটা। তো বলছে এই যে 3 প্রকার রক্তনালীর মধ্যে দিয়ে আমার যেই লাল রঙের যৌগটা পরিবাহিত হয় বা লাল রঙের যোগকলাটা আমার পরিবাহিত হয় তার নাম কি? বেসিক্যালি যোগকলা মানে কি? যোগকলা মানে হচ্ছে কি সংযোগ স্থাপনকারী কলা। ওকে, আর তরল যোগকলার উদাহরণ কি যদি আমাকে বলা হয় এক্সাম্পল অফ দ্য তরল যোগকলা দিতে, তাহলে তরল যোগকলা হচ্ছে আমার দুটো। একটাকে বলা হয় আমার রক্ত, আরেকটাকে বলা হয় আমার কি? আরেকটাকে বলা হয় লিম্ফ। লিম্ফ মানে হচ্ছে একটা হচ্ছে আমাদের লিম্ফ, লিম্ফকে আমরা বাংলায় বলি লসিকা। লিম্ফকে বাংলায় কি বলা হয়? লসিকা। আর এটা হচ্ছে কি বেসিক্যালি আমার ব্লাডের পার্টটা। ওকে, তো রক্ত হচ্ছে কি লাল রং। কেন লাল রং? কারণ রক্তের মধ্যে আমার উপস্থিত আছে আরবিসি। আরবিসির রং কেন লাল? কারণ তার মধ্যে উপস্থিত আছে আমার হিমোগ্লোবিন। হিমোগ্লোবিনের রং কেন লাল? কারণ তার মধ্যে উপস্থিত আছে আমার হিম। হিম কেন লাল? কারণ তার মধ্যে উপস্থিত আছে হলো কি আমাদের আয়রনটা। তাই তো? সো তার মানে কি হয়, রক্তনালীর মধ্যে যে লাল যোগকলাটা প্রবাহিত হয় তার নাম কি? তার নাম হলো রক্ত। অপশন নাম্বার ডি। অনেকে লাল ভেবে করে দেয় লোহিত রক্তকণিকা, ওটা না রে, রক্তটা হচ্ছে আমার যোগকলা। বাট রক্তের দুটো অংশ হয়, একটা রক্ত প্লাজমা, একটা রক্তকণিকা। রক্তকণিকার 3টে অংশ হয়, শ্বেত রক্তকণিকা, লোহিত রক্তকণিকা, অনুচক্রিকা। তো লোহিত রক্তকণিকা হলো রক্তেরই একটা অংশ, বাট পুরো রক্তটাকে আমরা একত্রিত করে কি বলতে পারি? যোগকলা বলতে পারি। তাহলে লাল যোগকলা কোনটা যেন রক্তনালীর মধ্যে প্রবাহিত হয়, সেটা কিন্তু অবভিয়াসলি আমার কি হবে? রক্ত। বারবার বলছি কি হবে? রক্ত। অপশন নাম্বার ডি হয়ে যাবে। ওকে, সো এই জিনিসগুলো যেগুলো এখানে আমাদের একটু পয়েন্ট আউট করা আছে এগুলোকে আমরা একটু নোট ডাউন করে নেব, কারণ এগুলো কিন্তু আমাদের এক্সামের জন্য বারবার ইম্পর্টেন্ট। বারবার বলছি প্রত্যেককে। ক্লিয়ার হলো? আসছি তাহলে আমরা আমাদের পরবর্তী প্রশ্ন কোশ্চেন নাম্বার 6 যাওয়ার আগে প্রত্যেককে বলতে চাই, যারা আপকামিং রেলওয়ে গ্রুপ ডি 2025 এই এক্সামটাকে পাখির চোখ করছো তাদের জন্য আমরা প্রতিষ্ঠা এডুকেশনের তরফ থেকে নিয়ে চলে এসেছি সিলেকশন ব্যাচ। যে সিলেকশন ব্যাচে তোমরা কিন্তু কম্প্যাক্ট স্টাডি ম্যাটেরিয়াল, টপিক ওয়াইজ ম্যাটেরিয়াল, ইম্পর্টেন্ট ম্যাটেরিয়াল, রেকর্ডেড ক্লাস ভিডিও, টপিক ওয়াইজ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এবং স্ট্যান্ডার্ড এমসিকিউ প্র্যাকটিস প্রত্যেকটাকেই কিন্তু তোমরা এই কোর্সে অ্যাভেল করে থাকবে। এবং যেই কোর্সের ন্যূনতম ফি আমার কত? 900 রুপিস। তো 900 টাকার বিনিময়ে তোমরা কিন্তু এত কিছু পেয়ে যাচ্ছ। কি কি পাচ্ছ আরেকবার বলে দিচ্ছি। মক টেস্ট, স্টাডি ম্যাটেরিয়াল, রেকর্ডেড ভিডিও, 24 আওয়ার্স ফ্যাকাল্টি সাপোর্ট, আর তার সাথে আরআরবি গ্রুপ ডির প্রত্যেকটি প্রিভিয়াস ইয়ার পেপারের সলভ, এবং সেটাও কিন্তু চ্যাপ্টার ধরে ধরে, টপিক ধরে ধরে। আর এই কোর্সের আরো বিশদ জানতে তোমরা নিচে দেওয়া নাম্বারটায় কল করে নাও 9088890080 তে। ওকে, তাহলে নেক্সট আমরা আসছি কোশ্চেন নাম্বার 6 এ। কি বলছে? নিম্নলিখিত প্রিন্সিপাল গুলোর মধ্যে কোনটির উপর মহাকাশে একটি রকেট কাজ করে? মানে বেসিক্যালি কি বোঝাতে চাইছে এই প্রশ্নটা, আমি মহাকাশে একটা রকেটকে পাঠালাম, তাহলে সেটা কোন তত্ত্ব বা প্রিন্সিপালের উপর ভিত্তি করে কিন্তু আমার কাজ করে থাকবে? শক্তির সংরক্ষণ সূত্র, ভর সংরক্ষণ সূত্র, দ্রুতির সংরক্ষণ সূত্র, নাকি ভরবেগের সংরক্ষণের সূত্রের উপর? ভরবেগের সংরক্ষণ সূত্র মানে কি? ভরবেগের সংরক্ষণ সূত্র মানে হলো মানে অন্তিম
বা আমাদের প্রারম্ভিক ভরবেগ আমার যেটা, সেই প্রারম্ভিক ভরবেগের যোগফল ইকুয়াল টু অন্তিম ভরবেগের যোগফল হয়ে থাকে। ওকে, মানে রকেটটা কাজ করে হচ্ছে কি ভরবেগের সংরক্ষণের সূত্রের ওপর বা কনজারভেশন অফ মোমেন্টামের ওপর, যেটার মানে কি যে আমাদের প্রারম্ভিক ভরবেগ ওকে নির্ভর করবে হচ্ছে কি আমাদের বেসিক্যালি প্রারম্ভিক ভরবেগের উপরে, আর অন্তিম ভরবেগের অংশে, মানে প্রারম্ভিক ভরবেগের যোগফল ইকুয়াল টু অন্তিম ভরবেগের যোগফল হয়ে থাকে। তাহলে এই দুয়ের যোগফলটা কি সমান হয়ে থাকে একে অপরের, যাকে আমরা কি বলি ভরবেগের সংরক্ষণ সূত্র বলি, যার উপর কিন্তু রকেটটা মহাকাশে আবার ভেসে বেড়াতে থাকে বা উপরে পাঠাতে পারি। সো এটার রাইট অ্যান্সার কি হবে? অপশন নাম্বার ডি, ভরবেগের সংরক্ষণ সূত্রের পার্টটা। প্রারম্ভিক ভরবেগের যোগফল ইকুয়াল টু অন্তিম ভরবেগের যোগফল। আচ্ছা, কোশ্চেন নাম্বার 7 চলে আসছে আমরা প্রত্যেকে। একটি অনিষিক্ত মানব ডিম্বাণুতে থাকে, বা খুব ভালো একটা প্রশ্ন দিয়েছে, প্রত্যেকে কিন্তু এটার অ্যান্সার একটু ভুল করে চলে আসবো আমরা, বেশিরভাগই ভুল করে আসি আমরা এটাকে। ওকে, তো এটার কোশ্চেনটা কি বলছে? কোশ্চেন বলছে হলো একটি অনিষিক্ত মানব ডিম্বাণুতে থাকে, XY ক্রোমোসোম, একটি Y ক্রোমোসোম, XX ক্রোমোসোম নাকি একটি X ক্রোমোসোম। ব্যাপারটা কি এখানে বোঝাতে চাইছে? অনিষিক্ত মানব ডিম্বাণু, অর্থাৎ অনিষিক্ত মানে যেটা ফার্টিলাইজ হয়নি, তার মানে ডিম্বাণু শুক্রাণু মেলেনি, জাইগোটটাকে তৈরি করেনি, তার মানে সেটা টুয়েন হ্যাপ্লয়েড নয়। তার মানে অনিষিক্ত ডিম্বাণু যখন বলেছে, তার মানে সেটাকে আমরা কি বলি? এন হ্যাপ্লয়েড বলে চলি, এন হ্যাপ্লয়েড বলে চলি অনিষিক্ত ডিম্বাণুকে। তার মানে এটার ক্ষেত্রে নাম্বার অফ ক্রোমোজোম কত হবে? এটার ক্ষেত্রে নাম্বার অফ ক্রোমোজোম কত হবে? নাম্বার অফ ক্রোমোজোম হবে এটার ক্ষেত্রে আমার 23, যেখানে 22টাকে আমরা কি বলবো? 22টাকে আমরা বলবো হচ্ছে কি অটোজোম, আরেকটা আমার কি প্রেজেন্ট থাকে তার মধ্যে? এক্স প্রেজেন্ট থাকতে দেখবো। ওকে, সো তার মানে অনিষিক্ত মানব ডিম্বাণুতে XY তো আমার থাকবেই না, কারণ এটা কখন থাকবে? 2n ডিপ্লয়েড। Y থাকবে না, Y হচ্ছে গিয়ে শুধুমাত্র শুক্রাণুর ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, হবে না। XX ক্রোমোজোম মানে এটা হচ্ছে কি ফার্টিলাইজড এগ, দ্যাট মিন্স আফটার ফার্টিলাইজেশন XX হতে পারে বা XY হতে পারে সেক্স ক্রোমোজোম, এটাও হবে না। তাহলে শুধুমাত্র আমার কি থাকে? যেহেতু ডিম্বাণু বলেছে তার জন্য X ক্রোমোসোম থাকতে আমরা দেখবো। অপশন নাম্বার ডি হবে এক্ষেত্রে আমার রাইট অ্যান্সারটা। ঠিক আছে, তাহলে অনিষিক্ত মানব ডিম্বাণুতে আমার কি থাকবে? একটি X ক্রোমোসোমকে কিন্তু শুধুমাত্র আমরা দেখতে পারবো। কোশ্চেন নাম্বার 8 আমরা চলে আসছি। কি বলছে? নিম্নের কোনটি ক্ষারকের ক্ষেত্রে সত্য নয়? ক্ষারক মানে কি? ক্ষারক মানে হচ্ছে অ্যালকালি, দ্যাট মিন্স যখন তুমি একটা বেসের সাথে জলকে যোগ করবে, বেস প্লাস ওয়াটার, কি বললাম? বেস প্লাস ওয়াটার, বেস প্লাস ওয়াটার মেলালে কি পাবে? বেস প্লাস ওয়াটার মেলালে অ্যালকালি পেয়ে যাবে। অর্থাৎ পাতি বাংলায় ক্ষারের সাথে যদি আমরা জলকে মিলাই, তাহলে আমরা কাকে পাবো? অ্যালকালিকে পেয়ে যাব। ওকে, আর যদি ক্ষারের সাথে আমরা অ্যাসিডকে মিলিয়ে ফেলি, তাহলে কি পাওয়া যায়? পাওয়া যায় হচ্ছে কি আমাদের সল্টের পার্টটা বা লবণের পার্টটা। ওকে, তো যাই হোক, লাল লিটমাসকে নীল করে। আচ্ছা হ্যাঁ, ক্ষারক তো লাল লিটমাসকে নীল করে। আচ্ছা, আর নীলকে লাল করে কি? নীলকে লাল করে হচ্ছে কি অ্যাসিড। চলো, তাহলে ফার্স্ট অ্যান্সার তো আমার ঠিক বলছে ক্ষারক সম্বন্ধে, যে ক্ষারক কি করে? ক্ষারক কিন্তু আমার লাল লিটমাসকে নীল করে দেয়। জলীয় মাধ্যমে বা গলিত অবস্থায় OH মাইনাস সরবরাহ করে। হ্যাঁ, ক্ষার তো করে NaOH, OH-টা কি করবে? জলীয় দ্রবণে বা গলিত অবস্থায় রিমুভ করে দেবে। তাহলে এটাও আমার ঠিক অ্যান্সার হয়ে যাবে। নীল লিটমাসকে লাল করে, ওরে এখানেই দিয়ে দিয়েছে আমার মেন প্রবলেমটা। নীল লিটমাসকে লাল করে কারা? নীল লিটমাসকে লাল করে হচ্ছে আমাদের অ্যাসিড গুলো, না ক্ষার করে না ক্ষারক করে, তারা শুধুমাত্র লালটাকে নীল করে। নীলকে লাল করে কে? অ্যাসিড। আর এটির সাথে তেতো বা কষাটে খেতে হয়। হ্যাঁ, এটাও আমার ঠিক। তো এটার রাইট অ্যান্সার কি হবে? মানে কোনটি ক্ষারকের বৈশিষ্ট্য নয়? অপশন নাম্বার সি হবে আমাদের অ্যান্সার, যে নীল লিটমাসকে লাল করা, এটা কিন্তু ক্ষারকের ক্ষেত্রে আমার সত্য নয়। কার ক্ষেত্রে সত্য? অ্যাসিডের জন্য প্রযোজ্য। কার জন্য প্রযোজ্য এটা? এটা কিন্তু আমার একটা অ্যাসিডের জন্য প্রযোজ্য। ওকে, কোশ্চেন নাম্বার 9 চলে আসছি আমরা প্রত্যেকে। কি বলছে? নিম্নের কোনটি সর্বাধিক নমনীয় ধাতু? বাহ, খুব ভালো একটা প্রশ্ন দিয়েছে। বলছে আমাকে যে নিম্নের কোনটি সর্বাধিক নমনীয় ধাতু? রূপা, সোনা, কপার নাকি অ্যালুমিনিয়াম?
আচ্ছা, নমনীয় মানে কি? নমনীয় মানে হচ্ছে গিয়ে তুমি সেটাকে কতটা পরিমাণে পেটানোর পর সে আমার একটা শীটে চেঞ্জ হতে পারে। দ্যাট মিনস এই যে মেটালটাকে আমি হাতুড়ি দিয়ে পিটিয়ে পিটিয়ে শীটে চেঞ্জ করলাম, এই প্রসেসটাকে বলা হয় কি? এই প্রসেসটাকে বলা হয় ম্যালেয়াবিলিটি। ম্যালেয়াবিলিটি, ওকে। আর ম্যালেয়াবিলিটি মানে কি? মেটাল চেঞ্জ হবে কিসে? মেটাল চেঞ্জ হবে আমার মেটালিক শীটে। আর আরেকটা প্রপার্টি আমরা পড়ি ফর দ্য মেটাল, সেটাকে বলা হয় ডাকটিলিটি। কি বলা হয় সেটাকে? সেটাকে বলা হয় ডাকটিলিটি। ডাকটিলিটি মানে কি? মেটালটাকে চেঞ্জ করছি আমি একটা মেটালিক ওয়্যার অথবা তারে। তার মানে মেটাল থেকে শীটে চেঞ্জ করা ম্যালেয়াবিলিটি, মেটাল থেকে ওয়্যারে চেঞ্জ করা সেটা হচ্ছে ডাকটিলিটি। এবারে বলো, মেটাল যদি আমার নমনীয় না হয় তাহলে কি আমি তাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে শীটে চেঞ্জ করতে পারবো? পসিবলই নয়। তার মানে সব থেকে বেশি ম্যালেয়াবলের এক্সাম্পল আমার কি হয়ে থাকে? গোল্ড অথবা সোনা হয়ে থাকে। সে আমার এতটাই নমনীয় হয়েছে তাকে আমরা পেটাই যদি, তাহলে এটা বড় শীটে চেঞ্জ করতে পারি। মানে পাতি বাংলায় তোমাদের এখানে বলে দিই, 1 গ্রাম অফ গোল্ডকে আমরা কিন্তু 1 মিটার স্কোয়ার পাতিও একটা চেঞ্জ করে দিতে পারি। তার মানে এটা কতটাই নমনীয় দেয়। তার মানে এখানে রাইট অ্যান্সার কি হবে? অপশন নাম্বার বি, সোনা হয়ে যাবে। ওকে, গোল্ড হবে, কারণ গোল্ড সব থেকে বেশি ম্যালেয়াবল, তাই তার জন্য গোল্ডকে আমরা কি বলছি এখানে? নমনীয় ধাতুর উদাহরণ বলে চলছি। লাস্ট আমার বলছি কোশ্চেন নাম্বার 10-এ চলে আসছি। মৌল X একটি অক্সাইড গঠন করে X2O3 আকারে। মৌল X খুব সম্ভবত পর্যায় সারণীতে ড্যাশের সাথে একই শ্রেণীতে থাকবে। কিচ্ছু নয়, ব্যাপারটা দেখো। বেসিক্যালি আমাকে অক্সাইডটা কি বলেছে? অক্সাইডটা বলেছে আমাকে X2O3। তার মানে এখানে এলিমেন্ট হচ্ছে গিয়ে X, এলিমেন্ট হচ্ছে গিয়ে O। সম্ভবত এখানে Xটা হচ্ছে গিয়ে মেটাল আর ওটা হচ্ছে কি নন মেটাল। এবারে বেসিক্যালি বলা হচ্ছে কি চার্জ। যদি বলি আমরা চার্জের ক্ষেত্রে মেটাল কি হয়? মেটাল হচ্ছে কি পজিটিভলি চার্জড। দ্যাট মিন্স এখানের ক্ষেত্রে হচ্ছে আমার +3, এটা হচ্ছে কি নেগেটিভলি চার্জড হয় নন মেটাল, তার মানে এটা হচ্ছে -2। মানে এটাকে বলছি আমরা ক্রস কানেকশনের পার্ট। তার মানে আমি এখান থেকে দেখে এটুকুনি বুঝতে পারছি যে এটা চার্জ হচ্ছে আমার কত? +3। তার মানে এখান থেকে আমরা যেতে পারি যে এটার ভ্যালেন্স ইলেকট্রনটাও আমার কত হতে পারে? ভ্যালেন্স ইলেকট্রনটাও হতে পারে কিন্তু আমার 3। মানে এরকম একটা এলিমেন্ট নিতে হবে যার আউটার মোস্ট সেলে নাম্বার অফ ইলেকট্রন থাকে আমার 3। তাহলে এখানে আমরা কি নিতে পারি? অ্যালুমিনিয়াম, অ্যাটমিক নাম্বার হচ্ছে কি 13, তার মানে 2, 8, 3। সোডিয়াম অ্যাটমিক নাম্বার 11, তার মানে নিতে পারি 2, 8, 1। চলো, ম্যাগনেসিয়াম অ্যাটমিক নাম্বার 12, তাহলে 2, 8 এবং 2। সিলিকন অ্যাটমিক নাম্বার হচ্ছে 14, বলতে পারি 2, 8 এবং 4। তার মানে আমাকে এক্স এর জায়গায় এরকম একটা এলিমেন্ট নিতে হবে, বা এক্স আমার পর্যায় সারণীতে এমন মৌলের শ্রেণীর মধ্যে গিয়ে বসবে যাদের ভ্যালেন্স ইলেকট্রন বা ভ্যালেন্সি ভ্যালুটা আমার কত হতে হবে? 3। তার মানে এখানে ভ্যালেন্স ইলেকট্রন কার ক্ষেত্রে 3 রয়েছে? অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে। তো অ্যালুমিনিয়াম হচ্ছে কি গ্রুপ 13-এ থাকা একটা এলিমেন্ট। তার মানে অ্যালুমিনিয়াম যেই শ্রেণীতে আমার থাকবে, মানে যেই শ্রেণীটাকে আমরা কি বললাম? দ্যাট মিন্স গ্রুপ 13 বলে চললাম, এই গ্রুপে কিন্তু আমার মৌল এক্সটা বেসিক্যালি এক্সিস্ট করবে। দ্যাট মিন্স অ্যালুমিনিয়াম হবে আমার এখানে রাইট অ্যান্সারটা। ওকে, সো লিখে নাও এটাকে একটু প্রত্যেকে নোট ডাউন করে নেবো, কারণ এই টাইপের একটু ঘোরানো পেছানো কোশ্চেনও কিন্তু আমরা এই আপকামিং রেলওয়ে এক্সাম গুলোতে কিন্তু বারবার দেখতে পাচ্ছি। ওকে, সো তার মানে এই রকম গুলো করতে গেলে আমাকে ঠিক কতটা ডিটেলস এবং গভীরে গিয়ে আলোচনা করতে হবে ব্যাপারগুলো একটু খেয়াল করো। ওকে, চল তাহলে আজকে আমাদের এই আরআরবি প্রিভিয়াস ইয়ারের 10টা কোশ্চেনই থাকলো রেলওয়ে গ্রুপ ডি। এরকম আরো প্রিভিয়াস ইয়ার কোশ্চেনসের সেট করতে এবং বিজ্ঞানের অঙ্ক প্র্যাকটিস করতে আজকেই যুক্ত হয়ে যাও আমাদের প্রতিষ্ঠা এডুকেশন অ্যান্ড ট্রেনিং চ্যানেলটায়। টিল দেন, থ্যাংক ইউ এভরিওয়ান।